আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম। কিভাবে ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের পর্বে। ভেক্টর ডায়াগ্রাম সম্পর্কে যদি আপনার ধারণা স্বচ্ছ না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে মূল পর্বে চলে যাওয়া যাক। ভেক্টর ডায়াগ্রাম সম্পর্কে আপনাদের মধ্যে যাদের ধারণা এখনো পরিষ্কার নয় তারা এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভেক্টর ডায়াগ্রাম সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। ভেক্টর ডায়াগ্রামটি অঙ্কন করার জন্য একটি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট প্রয়োজন হবে। সে কারণেই ভেক্টর ডায়াগ্রামের নিচে এখানে ট্রান্সফরমারের একটি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করা হয়েছে। ইকুইভ্যালেন্ট সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টস যেমন এক্সএস, আরএস, ইনডিউসড EMF of secondary, induced EMF of primary, IP prime, I0, IP ইত্যাদি প্যারামিটার সম্পর্কে যদি আপনাদের ধারণা পরিষ্কার না থাকে তাহলে সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করার সুযোগ নেই। কারণ আজকের মূল আলোচনা হচ্ছে আমরা কিভাবে সহজে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব সে বিষয়ে। অতএব উক্ত বিষয়ে ব্যতীত ভেক্টর ডায়াগ্রাম বা এই ভেক্টর ডায়াগ্রামের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কমেন্টসে লিখে জানালে আমি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতে ভেক্টর ডায়াগ্রামটি অঙ্কন করার আগে বা বোঝার আগে তো ট্রান্সফরমারের সার্কিটটি বুঝতে হবে। ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হলে প্রথমেই অঙ্কনের শুরু হবে ভিএস থেকে, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ অফ দিস ট্রান্সফরমার। অতঃপর এর সঙ্গে বিভিন্ন ড্রপ যোগ হয়ে ইনডিউসড ইএমএফ অফ সেকেন্ডারি আমরা পাবো। তারপরে ইপি, এভাবে স্টেপ বাই স্টেপ আমরা ভোল্টেজ ড্রপগুলোকে যোগ করব এবং ভেক্টর ডায়াগ্রামে অঙ্কন করব। অতঃপর চূড়ান্তভাবে আমরা ভিপিতে পৌঁছে যেতে পারবো। এখানে ট্রান্সফরমারের চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের টার্ন রেশিও A = 1:1 ধরা হয়েছে, অর্থাৎ ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও প্রাইমারি এবং সেকেন্ডারি সাইটে সমান, অর্থাৎ এই ট্রান্সফরমারের প্রাইমারি টার্ন সংখ্যা সেকেন্ডারি টার্ন সংখ্যা সমান এবং প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ এবং সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ সমান। তাহলে শুরুতেই আমরা ট্রান্সফরমারের ভিএস থেকে আমাদের ভেক্টর ডায়াগ্রামটি অঙ্কন করা শুরু করব। তবে এখানে আপনারা ভেক্টর ডায়াগ্রামটি আনুভূমিকভাবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ হরাইজন্টালি অঙ্কন করা দেখতে পাচ্ছেন। আমরা ম্যাক্সিমাম সময় বা বইয়ে দেখেছি যে ড্রয়িংটি ভার্টিক্যাল অবস্থায় অঙ্কন করা থাকে। আমি একটি চিত্র দেখাচ্ছি নমুনা হিসেবে, দেখুন এই চিত্রটির মতো করে। এখানে ভেক্টর ডায়াগ্রামটি ভার্টিক্যালি আঁকার কারণে আমাদের এই বিষয়টা বুঝতে অনেকের কাছেই সমস্যা হয় বা আমরা অনেকেই সমস্যার সম্মুখীন হই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে। এবং এখানে দেখুন রেফারেন্স অ্যাক্সিস হিসেবে E2, এই E2 হচ্ছে সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ বা আমার ড্রয়িং এ যেটাকে ES বলা হয়েছে, এটাকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে। আসলে এটা রেফারেন্স অ্যাক্সিস হওয়া উচিত নয় বা হওয়া কথা ছিল না। এটা রেফারেন্স অ্যাক্সিস হওয়ার কথা ছিল V2 বা VS, যেটা সেকেন্ডারি ভোল্টেজ। যেহেতু আমরা সেকেন্ডারি ভোল্টেজ থেকেই অঙ্কনটি শুরু করব এবং সেকেন্ডারি ভোল্টেজের সাথে বিভিন্ন ধরনের ড্রপগুলোকে যোগ করে চূড়ান্তভাবে আমরা E2 পাবো। অতএব E2 কে আগে ড্রয়িং করে রেফারেন্স অ্যাক্সিস হিসেবে দেখানো এটা মোটেই যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হচ্ছে না। তাই আমি বিষয়টাকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন বা দেখবেন, তাহলেই পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবেন। পূর্বের চিত্রে ফিরে যাচ্ছি। তাহলে এখানে ভিএসটি আমরা প্রথমে অঙ্কন করব এবং এখানে প্রতিটা প্যারামিটারসের যে কালার ব্যবহার করা হয়েছে ভেক্টর ডায়াগ্রামেও ওই সেম কালারগুলো ব্যবহার করা হয়েছে। এটা এই জন্য করা হয়েছে যে কোন সেকশনের জন্য কোন ভেক্টর ডায়াগ্রামটি অঙ্কন করা হয়েছে বা কোন রেখাটি অঙ্কন করা হয়েছে সেটা সহজে বোধগম্য করার জন্য। তার শুরুতেই ভিএস আমরা অঙ্কন করলাম আনুভূমিকভাবে। এটাই হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস। এখান থেকে আমাদের সবকিছু শুরু করব বা অঙ্কন শুরু করব। এবং সেকেন্ডারি কারেন্ট IS কে ল্যাগিং অবস্থায় দেখা যাচ্ছে, যার অ্যাঙ্গেল θS। অর্থাৎ আমরা শুরুতেই বলেছি ভেক্টর ডায়াগ্রাম অফ ট্রান্সফরমার অফ ল্যাগিং পারফেক্টর, অর্থাৎ এটা ইন্ডাকটিভ লোডের জন্য। সেক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ থেকে θS পরিমাণ পিছিয়ে আছে। অতঃপর সেকেন্ডারি ভোল্টেজের সাথে আমরা যোগ করব সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ, অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যে রেজিস্টিভ কম্পোনেন্টস আছে বা রেজিস্ট্যান্স আছে তার কারণে যে ভোল্টেজ ড্রপ সংঘটিত হয় সেটাই হচ্ছে রেজিস্টিভ ড্রপ। তবে এটা সেকেন্ডারিতে লোড সংযুক্ত অবস্থায় ড্রপটি সংঘটিত হবে, লোড না থাকলে অর্থাৎ নো লোড অবস্থায় এই ড্রপটি সংঘটিত হবে না। এবং সেকেন্ডারি সেকশনে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটিকে IS হিসেবে দেখানো হয়েছে এবং এই IS এর কালার ম্যাচিং করে এখানে IS এর রেখাটি অঙ্কন করা হয়েছে। অর্থাৎ এই সেকশনে বা ব্রাঞ্চের সর্বত্রই IS কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই IS কে শুধু একটি নির্দিষ্ট জায়গাতেই দেখানো হলো। এখন এর সঙ্গে আমাদের ড্রপ করতে হবে, অর্থাৎ VS এর সাথে ড্রপ হবে রেজিস্টিভ ড্রপ, যা কিনা IS/RS। এই IS/RS VS এর সাথে যোগ হবে ভেক্টরিক্যালি VS এর শেষ প্রান্ত থেকে যোগ হবে। তবে এটি যদি বীজগাণিতিক যোগ হতো তাহলে এই IS/RS টি এই রেখার মাথায় সোজা একই
বরাবরে চলে যেত, কিন্তু না গিয়ে এটা কিছুটা বেঁকে নিচের দিকে আসে। সেকেন্ডারিতে যে রেজিস্টিভ ড্রপটি সংঘটিত হয় তা সেকেন্ডারি কারেন্টের সমান্তরালে থাকে, অর্থাৎ সেকেন্ডারি কারেন্টের ইনফেজে থাকে। তাই সেকেন্ডারি কারেন্টের সমান্তরাল করেই সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপটিকে অঙ্কন করতে হবে এবং তার ডিরেকশন একইমুখী হবে। তাহলে আমরা ভিএস এর পরে রেজিস্টিভ ড্রপটুকু যোগ করলাম, কিন্তু সেটি অবশ্যই সেকেন্ডারি কারেন্টের সমান্তরাল করে ভিএস এর শেষ প্রান্ত থেকে অঙ্কন করতে হবে। তাহলে আমরা এই অংশটুকু অঙ্কন করলাম এবং এখানে এই কালার এবং এই কালার দুটোকে এক করে দেখানো হলো। তাহলে আমরা ভিএস থেকে আইএসআরএস পর্যন্ত চলে গেলাম। এর সঙ্গে আমরা যোগ করব আইএস এক্সএস, অর্থাৎ ইন্ডাকটিভ ড্রপ বা ইন্ডাকট্যান্স জনিত ড্রপ, অর্থাৎ এই ওয়াইন্ডিং এ যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটুকু আছে তার কারণে যে বাধাটুকু এখানে দেখানো হয়েছে আইএস এক্সএস হিসেবে। তাহলে এই আইএস এক্সএস আবার আমাদের রেজিস্টিভ ড্রপ থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, অর্থাৎ রেজিস্টিভ ড্রপটা যে ডিরেকশনে আঁকবো তার শেষ প্রান্ত থেকে 90 ডিগ্রি ল্যাগিং করে আমরা আইএস এক্সএস কে ড্র করব। এখন আইএস আরএস যেদিকেই থাকুক না কেন তার থেকে 90 ডিগ্রি অঙ্কন করব, আমাদের এর বাইরে অন্য কিছু ভাবার বা চিন্তা করার প্রয়োজন নেই বা সুযোগ নেই। তাহলে আইএস আরএস কোন দিকে থাকবে সেটা আমরা চিত্রের শুরুতেই দেখেছি, আইএস আরএসটা আইএস এর সমান্তরালে আঁকতে হবে। তাহলে আমরা আইএস আরএস আঁকার পরে আইএস এক্সএস অঙ্কন করলাম। এই ভিএস এর শেষ প্রান্ত থেকে আইএস এক্সএস এর এই শেষ প্রান্ত পর্যন্ত এই হালকা অংশটুকু হচ্ছে সেকেন্ডারি ইম্পিডেন্স ড্রপ, অর্থাৎ সেকেন্ডারি এবং রেজিস্ট্যান্স সমন্বয়ে যে ইম্পিডেন্স তৈরি হয়েছে সেটি হচ্ছে জেডএস, অর্থাৎ ইম্পিডেন্স অফ সেকেন্ডারি। আর তার কারণে এখানে আইএস কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে যে ভোল্টেজ ড্রপ সংঘটিত হয়েছে সেটি হচ্ছে আইএস জেডএস, অর্থাৎ সেকেন্ডারি ইম্পিডেন্স ড্রপ। তাহলে সেই সেকেন্ডারি ইম্পিডেন্স ড্রপটুকু এখানে হালকা রং দিয়ে দেখানো হয়েছে, এখানেও ঠিক একইভাবেই হালকা রং দিয়ে দেখানো হয়েছে। এই জিরো পজিশন থেকে এই আইএস এক্সএস এর শেষ প্রান্তটা যেখানে পৌঁছেছে সেই পর্যন্ত যদি একটি সরল রেখা অঙ্কন করি তাহলে যে দৈর্ঘ্যটুকু পাবো বা ডিস্টেন্সটা পাবো সেটি হচ্ছে আমাদের ইএস, অর্থাৎ ইনডিউসড ইএমএফ অফ সেকেন্ডারি, যা কিনা এখানে দেখানো হয়েছে কয়েলের আড়াআড়িতে। তাহলে এই চিত্রটুকু যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হয়েছে সেই পরিমাণ ভোল্টেজ আইএস কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ইন্ডাকট্যান্স জনিত ড্রপ এবং রেজিস্ট্যান্স জনিত ড্রপের ফলে যতটুকু ড্রপ হয়েছে সেটুকু বাদ দিলে যা থাকছে সেটুকু হচ্ছে ভিএস। তাহলে আমরা আবার উল্টো দিক থেকে বলতে পারি ভিএস এর সঙ্গে রেজিস্টিভ ড্রপ এবং ইন্ডাকটিভ ড্রপ যোগ করলে পাচ্ছি ইনডিউসড ইএমএফ। ঠিক একইভাবে আমরা চিত্রটাকে আবারও দেখি, ভিএস এর সাথে যোগ করেছি আইএসআরএস রেজিস্টিভ ড্রপ, যাহা আইএস এর সমান্তরালে বিএস এর মাথা দিয়ে আঁকতে হয়েছে। অতঃপর আইএসআরএস এর 90 ডিগ্রি ল্যাগিং এ আমরা রেখেছি ইন্ডাকট্যান্স ড্রপ। অতঃপর ইন্ডাকট্যান্স ড্রপের শেষ প্রান্ত থেকে আইএসআরএস এর শুরু প্রান্ত পর্যন্ত যদি একটা রেখা অঙ্কন করি এটি হচ্ছে আমাদের ইম্পিডেন্স ড্রপ। অতঃপর জিরো পজিশন থেকে আইএস এক্সএস এর শেষ প্রান্ত পর্যন্ত যদি একটা সরল রেখা অঙ্কন করি তাহলে আমরা যে ডিস্টেন্সটা পাচ্ছি সেটি হচ্ছে ইনডিউসড ইএমএফ অফ সেকেন্ডারি, অর্থাৎ সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ। এখন ট্রান্সফরমারটা সেম রেশিও হওয়ার কারণে ইএস এবং ইপি, অর্থাৎ সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ এবং প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ সমান, কিন্তু এই ভোল্টেজ দুটোই একে অপরের বিপরীত, অর্থাৎ 180 ডিগ্রি বিপরীতে অবস্থান করবে। তাহলে আমরা শুরুতেই ইএস কে আমরা যে ইএস টুকু পেয়েছি সেই ইএস পরিমাণ বিপরীত দিকে ইপি অঙ্কন করতে পারি 180 ডিগ্রি বিপরীত করে, অর্থাৎ এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসের মধ্যবর্তী যদি আমরা অ্যাঙ্গেল অঙ্কন করি তাহলে এটা হবে 180 ডিগ্রি। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো রেখা সরল রেখা বরাবর, অর্থাৎ একই রেখা অবস্থান করছে, কিন্তু একটা আরেকটার বিপরীত এবং সমান, যেহেতু বলা হয়েছে ট্রান্সফরমেশন রেশিও 1:1। এবার তাহলে আমরা ইপি কে পেয়ে গেলাম। ইপি পাওয়ার পরে আমরা φm অর্থাৎ মিউচুয়াল ফ্লাক্সটিকে অঙ্কন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউচুয়াল ফ্লাক্সটিকে অঙ্কন করা হয়েছে, তবে মিউচুয়াল ফ্লাক্সটা প্রাইমারি ইনডিউস ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছনে অঙ্কন করতে হবে, অর্থাৎ মিউচুয়াল ফ্লাক্স প্রাইমারি ইনডিউস ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। আমরা এখানে একটি রেখা অঙ্কন করব যাহা ইপির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকার পরে প্রাইমারিতে যে নোলোড কারেন্টটা প্রবাহিত হবে সেই নোলোড কারেন্টের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রির প্রায় কাছাকাছি। এটা পুরোটাই 90 ডিগ্রি হতো যদি না এই ওয়াইন্ডিং এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স প্যারামিটারস না থাকতো, অর্থাৎ রেজিস্ট্যান্স যদি না থাকতো তাহলে পুরোটা হয়তো পিওর ইন্ডাকট্যান্স বা ইন্ডাকটিভ, তাহলে এই নোলোড কারেন্টের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। রেজিস্টিভ প্যারামিটারস আছে সেই কারণে এখানে কিছুটা রেজিস্টিভ ড্রপ হয়েছে এই দেখানো হয়েছে এবং বাকিটা
ইন্ডাকটিভ, যে কারণে এটা পুরো এই অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি না হয়ে কিছুটা 90 ডিগ্রি থেকে কম, যাহা ইপি এর সাপেক্ষে থিটা 0 ডিগ্রি কোণ করে অবস্থান করছে, যা কিনা I0 বা নো লোড কারেন্ট। এবং এই নো লোড কারেন্ট এবং প্রাইমারি ইনডিউস ভোল্টেজের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে নো লোড কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে এই নো লোড কারেন্টের দুইটি উপাংশ, একটি হচ্ছে আই মিউ আর একটি হচ্ছে আই ডাব্লিউ, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট এবং এটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট। এই দুটো হচ্ছে আমাদের I0 এর কম্পোনেন্টস, ম্যাগনেটাইজিং কম্পোনেন্টস এবং ওয়ার্কিং কম্পোনেন্টস। তাহলে আমরা I0 কে পেয়ে গেলাম। I0 আমরা এই বরাবর অঙ্কন করতে পারি বা করলাম। এবার আসবো আমরা আই প্রাইম নিয়ে। আপনারা চিত্র থেকে দেখুন, সাপ্লাই থেকে যে কারেন্ট প্রবাহিত হয়ে এসছে এই পর্যন্ত আইপি অর্থাৎ প্রাইমারি কারেন্ট, সেটা এই পথে আসার দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, অর্থাৎ একটা ব্রাঞ্চে চলে গেছে আইপি প্রাইম পরিমাণ কারেন্ট, আর একটা পথে চলে আসছে I0 অর্থাৎ নো লোড কারেন্ট। তাহলে স্বাভাবিকভাবে এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যে আইপি প্রাইম এবং I0 এর যোগফল হবে আইপি, তবে সেটা অবশ্যই ভেক্টর যোগফল, কখনোই বীজগাণিতিক যোগফল নয়। তাহলে আইপিটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? কারেন্ট এই পথ দিয়ে যদি চলে আসে তাহলে ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে কারেন্ট এই পথে নিচের দিকে গিয়ে আবার সোর্সে ফিরে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আইপি প্রাইমের ডিরেকশন নিম্নমুখী। এবং আইএস পরিমাণ কারেন্ট যদি এই পথ দিয়ে প্রবাহিত হয়, লোড হয়ে ঘুরে আবার এই পথ দিয়ে ট্রান্সফরমার ওয়াইন্ডিং এ ফিরে আসে, তাহলে আইএস এর ডিরেকশন দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী। অর্থাৎ এটা স্বাভাবিকভাবেই স্পষ্টত বোঝা যাচ্ছে যে আইএস এর বিপরীতমুখী হবে আইপি প্রাইম। এবং যেহেতু ট্রান্সফরমেশন রেশিও 1:1, তাহলে আইএস এবং আইপি সমান, অর্থাৎ প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট সমান। সেক্ষেত্রে আইপি আমরা অবশ্যই আইএস এর 120 ডিগ্রি বিপরীতে অঙ্কন করব, যেমনটা ইএস এবং ইপি করেছিলাম। তাহলে আইএস এর বিপরীতে এবং সমপরিমাণ একটা অ্যাক্সিস আমরা অঙ্কন করব। তাহলে এই আইপি প্রাইম অ্যাক্সিস অর্থাৎ আইপি প্রাইম অ্যাক্সিস এবং I0 অ্যাক্সিস, এই দুই অ্যাক্সিসের যোগফল হচ্ছে আইপি। তাহলে এই অ্যাক্সিস এবং এই অ্যাক্সিস এর যোগফল এই অ্যাক্সিসটা অর্থাৎ আইপি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কারেন্ট। অর্থাৎ এই আইপি প্রাইম অ্যাক্সিসের সমান্তরাল করে এখানে একটা অ্যাক্সিস ড্র করব এবং I0 এই অ্যাক্সিসের সমান্তরাল করে এখানে একটি রেখা অঙ্কন করব এবং এই দুটো রেখা যেখানে গিয়ে ছেদ করবে সেখান থেকে 0 পর্যন্ত একটি রেখা অঙ্কন করলে আমরা যে দৈর্ঘ্যটুকু পাবো সেটি হচ্ছে আইপি। তাহলে আমরা আইপি পেয়ে গেলাম। এবার ইপি দিকে আমরা দৃষ্টিপাত করি। ইপি অর্থাৎ এইটুকু ইপি, ইপির সঙ্গে যদি আমরা প্রাইমারি রেজিস্টিভ ড্রপটুকু যোগ করি, তার সঙ্গে যদি ইন্ডাকটিভ ড্রপটুকু যোগ করি, তাহলে আমরা ভিপি পাচ্ছি। তাহলে আমরা এখন সেকেন্ডারি মতো করে ইপি এর শেষ প্রান্ত থেকে রেজিস্টিভ ড্রপটা যোগ করব। তাহলে এই যে রেজিস্টিভ ড্রপটা যোগ করব, এটা অবশ্যই ভেক্টর সাম হতে হবে, কখনোই বীজগাণিতিক সাম নয়। যদি বীজগাণিতিক সাম হতো তাহলে এটা এই রেখা বরাবর সোজা চলে আসতো, কিন্তু তা না এসে একটু বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার কারণেই এটাকে যদি আমরা বীজগাণিতিক সাম করি তাহলে কখনোই আমরা সঠিক ফলাফল পাবো না, সেজন্য আমাদেরকে ভেক্টর সাম করতে হবে। তো ভেক্টর সাম করতে গেলে এই আইপি আরপি কে আমরা কোন ডিরেকশনে অঙ্কন করব, ডিরেকশন নিয়ে আমাদের এখন প্রশ্ন তৈরি হবে। তাহলে ঠিক আগের মতো সেকেন্ডারিতে যেমনটা করেছিলাম যে রেজিস্টিভ কারেন্টের ডিরেকশন অনুযায়ী এবং সমান্তরালে আঁকা হয়েছিল, ঠিক একইভাবে এখানেও আইপি আরপি কে আইপি এর সমান্তরাল করে একই ডিরেকশনে অঙ্কন করতে হবে। তাহলে আমরা এটুকু অঙ্কন করলাম, যার মান হচ্ছে আইপি আরপি অর্থাৎ প্রাইমারি রেজিস্টিভ ড্রপ। এখন আমাদের অঙ্কন করতে হবে আইপিএক্সপি অর্থাৎ প্রাইমারি ইন্ডাকটিভ ড্রপ। আমরা সেকেন্ডের আলোচনা থেকে বলেছিলাম ইন্ডাকটিভ ড্রপ সর্বদা রেজিস্টিভ ড্রপ থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। তাহলে এক্ষেত্রেও তাই ইন্ডাকটিভ ড্রপটা 90 ডিগ্রি পিছিয়ে অঙ্কন করতে হবে। অ্যাঙ্গেল সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হয়। তাহলে এটা যদি আমাদের বা কেন্দ্র হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এই ডিরেকশনে রোটেট করবে। আর যদি এই ডিরেকশনে রোটেট করে, আপনারা মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করেন, তাহলে এই অংশটুকু হচ্ছে ডিরেকশনের ফ্রন্ট, অর্থাৎ এটা সামনের দিকে আছে, এটা পেছনের দিকে আছে এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। অর্থাৎ এর দ্বারা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে আইপিএক্সপি আইপি আরপি হতে 90 ডিগ্রি পিছিয়ে আছে। এখন এই আইপিএক্সপি এবং আইপি আরপি এর এই বিন্দু হতে এই বিন্দু পর্যন্ত যদি আমরা একটি রেখা অঙ্কন করি, তাহলে এটি হচ্ছে আমার প্রাইমারি ইম্পিডেন্স ড্রপ, যা এখানে দেখানো হয়েছে প্রাইমারি ইম্পিডেন্স জেডপি। এবং এর কারণে এখান দিয়ে যখন আইপি কারেন্ট প্রবাহিত হবে তখন এই জেডপি তে একটা ভোল্টেজ ড্রপ সংঘটিত হবে, যেটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স ড্রপ। অতঃপর
আইপিএক্সপি এর শেষ প্রান্ত থেকে 0 পয়েন্ট পর্যন্ত যদি আমরা একটা রেখা অঙ্কন করে ফেলি, তাহলে যে দূরত্বটুকু বা ডিস্টেন্সটা পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিপি অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ। এখন সাপ্লাই ভোল্টেজ এবং আইপি অর্থাৎ প্রাইমারি কারেন্ট এর মধ্যবর্তী যে কোণ আমরা পাবো এটি হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাঙ্গেল, অর্থাৎ আইপি এবং ভিপি এর মধ্যবর্তী ফেজ কোণ থিটা পি, যা কিনা এখানে দেখানো হয়েছে। এখন যদি আমরা ট্রান্সফরমারের লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভেক্টর চিত্র অঙ্কন করতে চাই, তাহলে ঠিক একই রুলস ফলো করতে হবে, কিন্তু তখন এই কারেন্টের অবস্থানটা ভিএস অর্থাৎ রেফারেন্স অ্যাক্সিসের উপরের দিকে থাকবে। তার মানে হলো যে তখন কারেন্ট হয়ে যাবে লিডিং। যদি লিডিং হয়ে যায় তাহলে ওই লিডিং এর সমান্তরাল করেই আমাকে রেজিস্টিভ ড্রপটা অঙ্কন করতে হবে। তাহলে দেখা যাবে যে এখন রেজিস্টিভ ড্রপটা নিচের দিকে এসছে, এটা আইএস এর সমান্তরালে, তখন এটা কিছুটা বেঁকে উপরের দিকে, এটা লিডিং আইএস এর সমান্তরালে। সেখান থেকে আবার 90 ডিগ্রিতে ইন্ডাকটিভ ড্রপ, অতঃপর যোগ করে দিলে ইএস। ঠিক একইভাবে ইএস কে বিপরীত দিকে 180 ডিগ্রি আমরা ঘুরায় নিয়ে আসবো। তার সঙ্গে আমরা আইপি রেফারেন্সে প্রাইমারি রেজিস্টিভ ড্রপ অঙ্কন করব, তারপর ইন্ডাকটিভ ড্রপ অঙ্কন করব, সেখান থেকে সোজা 0 বিন্দুতে একটি রেখা অঙ্কন করব। তাহলে যেটি পেয়ে যাব সেটি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ অফ ট্রান্সফরমার আন্ডার লিডিং পাওয়ার ফ্যাক্টর অর ক্যাপাসিটিভ লোড। আশা করছি এই আলোচনাটা আপনাদের অনেক উপকারে আসবে। আজকের আলোচনাটি থেকে যদি কোনো রকম তথ্য পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।